রুটিন পাইছো? সিট ডাউন। কালকে আমরা কি পড়া দিয়েছিলাম? এক কথা অপরিচিতা গল্পের সৃজনশীল। অপরিচিতা গল্প বের করো। প্রথমে আছে শেখরাকে কি দিছিল? শঙ্কুনাথ সেন শেখরাকে কি পরীক্ষা করতে দিছিল? পিছনে গোলামি বোরকা। শেখরাকে শঙ্কুনাথ সেন কি পরীক্ষা করতে দিয়েছিল? কি ওদের দিকে তাকাচ্ছ কেন? তোমরা বলে দিবে? কেউ বলবে না। তারপরে নেক্সট তুমি আসনি, কবে থেকে আসনি? আজকে ফার্স্ট আসছো। এমনি পর কেউ আসার জন্য মানা করে রাখছিল? কেউ বাধা দিচ্ছিল? আসনি কেন? নেক্সট মারিয়াম, তুমি তোমার কোনো স্কিল আছে? তোমার কোনো স্কিল আছে? কম্পিটিশন আছে? কোনো স্কিল নাই। তুমি তো ক্লাস করছো? কবে আসনি? কালকে না আসলেও সমস্যা নাই। আমরা সম্পূর্ণ সেট নিয়ে আলাপ করছি, প্রায় 2 সপ্তাহ ধরে আলাপ করছি। সম্পূর্ণ সেট বললাম, এগুলো 2 সপ্তাহ করে আলোচনা করছি। তুমি হ্যাঁ গহনা, ওখানে একটা নির্দিষ্ট নাম আছে গহনা, তাই না? নির্দিষ্ট গহনার নাম আছে। হ্যাঁ, ইয়াররিং দিছিল, তাই না? যেটা মেয়েরা কানে পরে। এটা বলছিল শেখরাকে কেন পরীক্ষা করতে দিছিল? এটা যখন কন্যাকে আশীর্বাদ করতে আসছিল তারাই দিছিল এটা, তাই না? আর এটা ছিল নকল। যে চোরের মার বলো কথা নাকি? বসো। এই যে তুমিও বসো। এই যে যদি ক্লাসে আসো আর মূর্তির মতন বসে থাকো, আমার কথাগুলো শুনো আর বাসায় গিয়ে সবগুলো শেষ করে দাও, তাহলে আমাদের কি কোনো উন্নতি হবে? কখনোই উন্নতি হবে? আর এটা আমরা বলতেছি, সবসময় বলতেছি, এটা আমাদের একটা পরিবার। একজন আগায় যাবে আর 3জন 10জন যদি পিছনে থাকে তাহলে কি হলো? অসামঞ্জস্যতা দেখা দিল, তাই না? এখানে ব্যালেন্স ঠিক থাকলো না, এখানে সবাইকে মারতে হবে। আরেকটা কথা হলো, কালকে আসছে 3জন কার্ড ছিল, বাকিরা কই থেকে উদয় হইলা? হ্যাঁ, এটা কারা? কোন থেকে এলো? হ্যাঁ, এটা কারা? এই যে তোমরা যে নিয়মিত কলেজ করতেছো না, নিয়মিত এমনি তো মনোযোগ দেওই না ক্লাসের মধ্যে, তারপরে নিয়মিত কলেজ করো না। যদি নিয়মিত কলেজ না করো, আমরা বলতেছিলাম আমরা একটা ইতিহাস বলবো, আমরা নতুন ভাবে আমাদের জীবনটাকে বলবো, তাই না? আমাদের এটা প্রত্যয় ছিল, তাই না? এটা আমাদের সংকল্প ছিল, আমরা নতুন একটা জীবন করব যেখানে আলোর দিকে যাবে, মঙ্গলের দিকে যাবে, তাই না? এটা কি ভালোর দিক? এটা কি মঙ্গলের দিক? না করে চুপ করে থাকা? সায়ন কি বলো? তাহলে কি করতে হবে? আমাদের পরিবর্তন হতে, সবই তো আমরা বুঝতেছি যে এটা আমাদের অন্ধকারের দিকে। কথা বলবো না। আমাদের পরিবর্তন হতে হলে একমাত্র আমরা বলছিলাম কি, যদি তোমাদের দায়িত্ব কি, রেসপন্সিবিলিটি কি অ্যাজ এ স্টুডেন্ট, তোমাদের রেসপন্সিবিলিটি কি? স্টাডি স্টাডি এন্ড স্টাডি। বাকি কিচ্ছু করার প্রয়োজন নাই, আমি মনে করি বাকি কিচ্ছু করার দরকার নাই। স্টাডি করো, তোমার পিতামাতার সেবা হয়ে যাবে। স্টাডি করো, তোমার দেশের সেবা হয়ে যাবে। স্টাডি করো, তোমার সমাজের সেবা হয়ে যাবে। শুধু স্টাডি। এই যে খাতা নিচে, কিন্তু তোমরা এই একটা দায়িত্বই ঠিক মতন পালন করতে পারতেছো না। তোমরা দেশের কিভাবে সুনাগরিক হবা, কিভাবে দেশের সুনাগরিক হবা, কিভাবে পিতামাতার যোগ্য সন্তান হবা, কিভাবে দুনিয়া থেকে। তোমার নাম কি? একদিন আসছিলা, তারপরে কোথায় গেছিলা? কোন কাজ করো নাকি? পড়ালেখার পাশাপাশি কোন কাজ?
বসো। এই তোমাদেরকে একটা প্রশ্ন করি, সবাই স্বাচ্ছন্দ্যে উত্তর দিবে আশা করি। তোমাদের কলেজে ভর্তি হওয়ার উদ্দেশ্য লক্ষ্য কি? এই একেবারে সবার কাছে ইন্ডিভিজুয়াল প্রশ্ন, তোমাদের কলেজে ভর্তি হওয়ার উদ্দেশ্য লক্ষ্য কি? প্রথম থেকে শুরু করো, আগে শুরু করো। কলেজে যে তুমি ভর্তি হলে তোমার উদ্দেশ্য লক্ষ্য কি? নিজের ক্যারিয়ার দ্বারা করাবা, পড়ালেখা করে ক্যারিয়ার দ্বারা করাবা, ভালো জায়গা যাবে নাকি? মানে চাকরি টাকরি করবে এরকম কি? তারপর তুমি তুমি কি জন্য ভর্তি হয়েছো সেটা তো আবেগে আবেগে এগুলো আবেগে খেলা করতে হয়েছো। আর তুমি? আমার মনে হয় সবাই এখানে বলবো পড়ালেখা করার জন্যই আমরা কলেজে আসছি, তাই না? এটাই তো আমার অভ্যাস। এটা এর ব্যতিক্রম কারণ কোনো সূত্র আছে যে পড়ালেখা না আমরা এখানে প্রেম করতে আসছি আর ছেলেদেরকে দেখতে আসছি, তাই না? এরকম না? বা এরকম হইতে পারে যে স্টুডেন্ট থাকলে বিয়ের বাজারটা ভালো থাকে, এরকম ব্যতিক্রম উদ্দেশ্য লক্ষ্য থাকতেই পারে, তাই না? সবার উদ্দেশ্য লক্ষ্য যদি এটা থেকে থাকে যে আমি পড়ালেখা করতে আসছি, আমার এটাই উদ্দেশ্য লক্ষ্য, তোমাদের অন্য কোনো ব্যতিক্রম উদ্দেশ্য লক্ষ্য আছে? কি করতে? পড়ালেখা করতে আসছো, তাই না? একটা ভালো রেজাল্ট করবা, ভালো রেজাল্ট করে একটা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হবা, আর যারা পড়ালেখা বাদ দিবে কি করবা? তোমরা ভালো রেজাল্ট নিয়ে হয়তো বিদেশ যাবা, এরা ভালো রেজাল্ট নিয়ে সংসার জীবনে ঢুকবে, তাই না? এরকমই তো উদ্দেশ্য লক্ষ্য, তাই না? ভালো যখন পড়ালেখা এই জায়গায় সবার যদি কমন থাকে পড়ালেখাটাই করা, তো এই কমন জায়গাটাই কেন আমরা কমন হইতে পারতেছি না? এখানে সবাই পড়ালেখা করতেছি না কেন? তাই বলো বাবা, তোমার নাম কি? হ্যাঁ বুঝি নাই কি? রোমানা, এসে প্রথম নাম শুনলাম। রোমানা, রোমানা নাম তো অনেকবার শুনছি, তাই না? তো তোমার চোখ আমার মনে রাখতেছে না কেন? পার্টিসিপেট ভালো না, ক্লাসে পার্টিসিপেট করতেছ না ভালো মতো? হ্যাঁ বুঝি নাই। একটা মাস্ক পরে রাখছে, কথা কি ভালো মতো শব্দ শোনা যায়? মাস্ক পরে কি দোষ? সেই করোনা চলে গেছে 2022 এর আগে। না, মাস্ক পরা ভালো, যেহেতু বাতাসের মধ্যে বাংলাদেশের আবহাওয়া, ঢাকার আবহাওয়া বিশ্বের মধ্যে সবচেয়ে খারাপ, যেখানে পার্টিকেল মানে ছোট ছোট যে ধুলাকণা এই বাতাসের মধ্যে বাংলাদেশে বেশি উঠে, মাস্কটা পরলে সেই ধুলাকণা ভিতরে ঢুকবে না, তাই না? কিন্তু ব্যাপার হচ্ছে এখানে তো আমাদের ক্লাস, ধরো আমি যদি তোমাকে এখানে দেখে রাখলাম, তার রাস্তায় কখনো যদি তোমার সাথে আমার দেখা হয়, তোমাকে আমি চিনতে পারবো? পসিবল? আর আমি যদি তোমার চোখ দেখে এইভাবে তুমি বলো এইভাবে করলে তো আমার বাজারে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, তাই না? হবে না? তাহলে এই যে ক্লাসের মাস্কগুলো আমার মনে হয় উপরে করাই, তুমি যারা মাস্ক পরতেছো তারা মনে করতেছো যে আমার ফেসটা মনে সুন্দর না, তাই না? বসো। কিন্তু তুমি তোমার ফেসটা কিন্তু অনন্য, তুমি ইউনিক, তোমার চেহারার সাথে আর কারো চেহারা মিলবে না, তাই না? এই যে চেহারার ফেসটা এটা সবার কিন্তু অনন্য, একেবারে ইউনিক। এখানে এটা যেমনই হোক তুমি তোমার ফেসটাকে সর্বোচ্চ মূল্য দিবা, সর্বোচ্চ মূল্য দিবা। সেখানে ঐশ্বরিয়া রায় থাকুক কি কেট থাকুক আমার দরকার নাই, আমি তাদের চেয়ে ভালো, তাই না? কিসের ঐশ্বরিয়া আর কিসের কেট, তাই না? দরকার আছে? আর কিসের সালমান শাহ আর কিসের ঋত্বিক দরকার আছে? আই এম দ্য বেস্ট, তাই না? I am the best, আমি সর্বসেরা। এটা যখন আমার ভিতরে আমি পরিবর্তন করতে পারবো, তখন দেখবা আমি সবাইকে ফাইট দিতে পারবো, আমরা সবাই রাজা, আমাদের রাজার রাজত্বে, নইলে মোরা রাজার সাথে মিলব কিশোরকে, তাই না? আমরা যদি নিজের মধ্যে এই রাজা রাজা ভাবটা না আনতে পারি, তাহলে কি আমরা রাজার সাথে কথা বলতে পারবো? রাজার আমরা সব সময় ওই দেখা যাবে পা লেজুর ভিত্তিক ভাবেই থাকবো, আমাদেরকে সবাইকে ভিতরে বলতে হবে আমি রাজা, তাই না? আমি রাজা, যে বসে আছে আমার সামনে, যে আমাকে শাসন করতেছে সেও আমার মতো একজন মানুষ, তাই না? সে আমাকে উপরে কেন কর্তৃত্ব দিতে পারছে, কর্তৃত্ব করতে পারতেছে? কারণ তার উপরে তার নিয়ন্ত্রণ আছে। যে নিজের উপরে নিয়ন্ত্রণ করতে পারবে, রাখতে পারবে,
সে অন্যের উপরেও নিয়ন্ত্রণ স্থাপন করতে পারবে। তোমরা যারা আছো, আমরা যারা আছে, যে আমরা নিজেদের মধ্যে নিয়ন্ত্রণ রাখতে পারি না, এজন্য আমরা কি করি, সমাজ থেকে, লাইন থেকে ডিস্ট্রাক্ট হয়ে যাই, লাইনচ্যুত হয়ে যায়, মানুষকে আমরা কর্তৃত্ব স্থাপন করতে পারি না। তুমি দেখবা তোমার বন্ধু, একটা বন্ধু আছে, সে স্বাভাবিকভাবে তোমার সাথে ঢোকার সাথে সাথে তোমাদের এলাকাটা, তোমাদেরকে সবাইকে কি করবে, একটা অবশ করে ফেলছে। তারা সবাই তোমরা তার নিয়ন্ত্রণে চলছো, তার কথা মতো চলছো, সে যেটা বলছে তোমরা সেটা করতেছো। তোমরা জানো না কেন এটা হচ্ছে। সে আসলেই তোমাদেরকে বলছে এটা চল, এটা করি, তোমরা বলছো হ্যাঁ চল, ওটাই ভালো। এই যে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে, সে অন্যকেও নিয়ন্ত্রণ করার ক্যাপাবিলিটি রাখে, তাই না? এই যে আমরা যদি আমাদের প্রথম প্রতিজ্ঞা করেছিলাম, আমরা কি করব, একটা নতুন জীবন শুরু করব। আমাদের অতীত জীবনে যে কষ্ট, দুঃখ, ব্যথা, বেদনা আছে, সেগুলো আমরা কি করব, ভুলে যাব। সেদিন বলছিলাম আমরা একটা কৌতুকে কয়বার হাসতে পারি, একেবারে চমৎকার কৌতুক বারবার হয় 2 থেকে 3 বার হাসতে পারবো বারবার শুনলে, তাই না? তাহলে আমাদের অতীতের ঘটনা যেগুলো দুঃখ দিয়ে গেছে, যেগুলো কষ্ট দিয়ে গেছে, সেগুলো নিয়ে আমরা হাজারবার কেন ভাববো? ভাবার প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। লাইফে অ্যাক্সিডেন্ট হতেই পারে, আর অ্যাক্সিডেন্ট হওয়া স্বাভাবিক, তাই না? এটা নিয়ে আমাদের ভাবনার, বারবার দুঃখ পাওয়ার কোনো অবকাশ নাই। অবকাশ আছে? কোনো অবকাশ নাই। এখন এটাকে আমাদের বুঝতে হবে, আমাদের সামনের দিকে যেতে হবে। পিছনের মানুষ, তোমাকে যারা পিছনে দেখতে চায়, তারা অনেক কথা বলবে। যারা তোমাকে পিছনে অনেক কথা বলছে, তারা চাচ্ছে কি তুমি পিছনে চলে আসো, তুমি ঝরে পড়ো, তুমি নষ্ট হয়ে যাও। তাদের উপর দিয়ে তোমাকে, উপর দিয়ে কি হচ্ছে, ভিজা গামছা দিয়ে তোমার শরীর কি করতেছে, মুছতেছে, কিন্তু আসলে অন্তরে তাদের তুমি ধ্বংস হয়ে যাও। এই যে আসসালামু আলাইকুম, এর বাংলা অর্থ কি? আপনার উপর শান্তি বর্ষিত হোক। মুখে বলতিছে, অন্তরে বলতিছে শালা মর তুই। হ্যাঁ, মানে এত সবাই শান্তি চাচ্ছে, তার শান্তি আসতেছে না কেন? মন থেকে যখন চাইতো যে তোমার উপর শান্তি বর্ষিত হোক, তাহলে তুমি যেভাবে শান্তি থাকবা, লোকটা সেরকমই করতো, তাই না? তোমার অসুবিধা যেখানে থাকবে সেই কাজগুলো সেই লোকটা করতো না, তাই না? কিন্তু যারা থেকে তোমাকে সালাম দিয়ে তোমাকে একবার বাস দেওয়ার জন্য সে প্রস্তুত, তাহলে শান্তি আসবে কই থেকে? শান্তি আসবে কই থেকে? আমি যখন মনে প্রাণে চাবো যে আমার স্টুডেন্ট শান্তিতে থাকুক, তখন আমি শান্তি দিতে পারবো। আর আমাকে হাজারবার যদি আমি ওয়ালাইকুম সালাম বলি যে তোমার উপরেও শান্তি বর্ষিত হোক, তাহলে হবে কি? হবে না। মন থেকে চাইতে হবে, মন থেকে চাইতে হবে। আর এই যে তোমরা মন থেকেই চাও না, প্রথমে বললাম আমাদের পড়ালেখা করা দরকার, আমাদের ক্যারিয়ার বিল্ড আপ করা দরকার, আমাদের ভালো কিছু করা দরকার, আমরা আলোর পথে যাব, মঙ্গলের পথে যাব, তাই না? কিন্তু কিভাবে যাব? এইভাবে শুধু কথা শুনে? প্রথমে বলছিলাম পরিশ্রম করতে হবে, তাই না? পরিশ্রম মাস্ট বি নিডেড ইন সাকসেস। যদি তোমার সাকসেস প্রয়োজন হয়, তাহলে পরিশ্রম করতে হবে। একটা পিপিলিকা দেখবা, পিঁপড়া দেখবা, তার সে 15 গুণ, তার দেহের সে 15 গুণ ভারী বস্তু সে টেনে নিয়ে যেতে পারে। কি জন্য পারতেছে? তার দেহের সে 15 গুণ ওজন সে ক্যারি করতেছে। মনোবল, তাই না? তুমি তোমার শরীরের অর্ধেক ভার দেওয়া হোক, তুমি দেখবা আর তুমি চলতে পারছো না। তোমার মনোবল যদি থাকে, এর চেয়ে অধিক ভার তুমি নিয়ে যেতে পারবা। একটা গল্প বলি, তাহলে বুঝতে পারবা। আমেরিকায় একবার বলা হলো যে আসামি আছে না, মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে সাপের পয়জন পুশ করে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তাদেরকে ফাঁসি দেওয়া হবে না, সাপের যে বিষ আছে না, সেটা পুশ করে তাকে হত্যা করা হবে। এরকম প্রথম যে আসামি ছিল, তাকে বসা হয়েছে চেয়ারে, বসায় তাকে হাত পা বাঁধে, মুখ চোখ বেঁধে চেয়ারের সাথে বসায় রাখা হয়েছে, এবং তার হাঁটুতে একটা আলপিন দিয়ে গুতা মারা হয়েছে। আশ্চর্যের ব্যাপার, এই লোক এই আলপিনের গুতায় মারা গেছে। তার চেয়েও আশ্চর্যের ব্যাপার, এই লোকের দেহে সাপের টক্সিন পাওয়া গেছে, সাপের বিষের টক্সিন পাওয়া গেছে যখন তার পোস্টমর্টম করা হয়েছে। আসলে ওই পিনে কখনোই সাপের বিষ ছিল না, কোনো কিছু ছিল না, শুধু একটা পিন ছিল, সেই পিন দিয়ে হাত শুধু ক্লিক করছে বা ঢুকাইছে তার হাঁটুতে, এতেই সে মারা গেছে। কারণ কি?
কারণ সে মনে প্রাণে বুঝে নিয়েছিল যে আমাকে যে পিঠটা দিয়ে গুঁতা মারা হবে সেখানে সাপের বিষ থাকবে। তাহলে মানুষের মন এবং মানুষের দেহ এমনই একটা সংযোগ আছে, মন যেটা চায় সেটা দেহের মধ্যে প্রতিক্রিয়া করে। মন যেটা চায় সেটা শরীরের মধ্যে প্রতিক্রিয়া করে। মানুষের এরকম ভাবে তৈরি করা হয়েছে। দেখবা তোমাদের এই যে আমরা চলতেছি, রক্ত কণিকা কত প্রকার? 3 প্রকার রক্ত কণিকা। কি কি? অনুচক্রিকা। এখানে যে শ্বেত রক্ত কণিকা আছে সেটা কি করে শরীরে জানো? সে হচ্ছে গার্ড হিসাবে থাকে। তোমার শরীরে যদি কোনো জীবাণু ঢুকে সে কি করে? সেটাকে ধ্বংস করে। অনুচক্রিকার কাজ কি? সে দর্জিগিরি করে, তাই না? টেইলারগিরি করে। তোমার যদি কোথাও কেটে যায় সে কি করে? সেটাকে সেলাই করার জন্য, ওখানে রক্তটা জমাট বাঁধার জন্য সে কাজ করে না? প্রত্যেকটা অঙ্গের প্রত্যেকটা উপাদানের একটা নির্দিষ্ট কাজ আছে। তাহলে তোমার শরীরে যখন রোগ জীবাণু ঢুকবে তখন তোমার শ্বেত রক্ত কণিকা এগুলোকে ধ্বংস করবে। আবার দেখো, এই শ্বেত রক্ত কণিকা যখন তোমার শরীরে বেশি হয়ে যাবে তুমি তখনও রোগ আক্রান্ত হয়ে যাবা। তাহলে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। এ তোমার উপকার করতেছে, যখনই এর বেশি হয়ে যাবে তখন সে কি করবে? সে তোমাকে ধ্বংস করতে থাকবে। এই বাইরে কি দেখো? কি চিন্তা তোমার? বয়ফ্রেন্ড চলে গেছে? হ্যাঁ, তাহলে কি চিন্তা? কি এত চিন্তা কিসের? পড়ালেখা মনে ঢুকে না? রাতে ঘুমাওনি? রাতে ঘুমাওনি? কি ভাবনা ভাবতিস ওদিকে তাকায়? আমাদের একটাই ভাবনা, সেটা হচ্ছে পড়ালেখা। আয়সা পড়ে আসছিলা, এখানে আমাদের উদ্দীপকটা কি ছিল? একজন উদ্দীপকটা পড়ো তো, উদ্দীপকটা পড়ো। উদ্দীপক পড়ো, ভালো করে পড়ো, শুনি যাতে। যে ইচ্ছা উইলিংলি দ্বারা পড়বা, পড়ো। মা মরা লাবণী আজকে শ্বশুর বাড়ি যাবে, তাই না? তারপরে আমরা একটু চুপ করি নাকি? আজানটা শেষ হোক। নাও পড়ো। হুম। কিন্তু তাদের কিছু টাকার ঘাটতি হয়ে গেল। এদিকে বর পারভেজের বাবা হারুনিয়া এক কথা সম্পূর্ণ টাকা না পেলে তিনি ছেলেকে নিয়ে চলে যান। বিষয়টি পারভেজের কানে গেল। সে বাবাকে সাফ জানিয়ে দেয় সে দরদাম মাকে পারভেজের কখন সে একজন মানুষকে জীবন সঙ্গী করতে এসেছে, অপমান করতে মিথ্যে হলে লাউনিকে সঙ্গে নিয়ে বাড়ি। শুনলা উদ্দীপকটা? বসো। এই উদ্দীপকে ব্যাপার হচ্ছে লতিফ মিয়া গরু বিক্রি করতেছে, তাই না? তার মেয়ের সুখের জন্য। আর এদিকে কি বরের নাম কি? পারভেজ। আর বরের বাবার নাম কি? হারুন সাহেব। আর এইখানে আমরা যদি এখন তুমি গ নম্বর প্রশ্নটা বলো তো, গ নম্বর প্রশ্নটা বলো। অনুপম এবং পারভেজ, আমরা এর আগেই অনুপমের চরিত্র বিশ্লেষণ করে আসছি, তাই না? এখানে পারভেজের নতুন চরিত্র পাচ্ছি। তাহলে পারভেজ আর অনুপমের পার্থক্য কোথায়? বলো, কই বসো। ওই ব্যক্তিত্ব বললে তো হবে না, একটু ব্যাখ্যা তো তোমাকে করতে হবে। বলো। অনুপমের তো মতামতই থাকে না। অনুপমের মতামতের মূল্য দিবে কে? এখানে দেখো পারভেজ কি বলছে? আমি কোনো পণ্য নই, তাই না? বসো। এখানে পারভেজ বলতেছে আমি কোনো পণ্য নই। তার বাবা হারুন বলতেছে কি, যদি পূর্ণ টাকা না দেওয়া হয় তাহলে আমরা লাবণীকে নিয়ে যাব না, তাই না? আর সে বলতেছে আমি এখানে কোনো পণ্য নই যে আমাকে নিয়ে দাম দর করা হবে। আমি যদি ফিরে যাই তাহলে লাবণীকে নিয়েই যাব। কিন্তু কি করছিল? অনুপম কি করছিল? বিয়ের ঘর থেকে এমনি এমনি চলে আসছিল। বউ নিয়ে আসছিল?
তাহলে এখানে তাদের মধ্যে পার্থক্য আছে না? সে মামার কথা এবং তার মায়ের কথা শুনে বউকে না নিয়েই চলে এসেছিল, তাই না? এবং সে এই দাম দরের মধ্যে কোনো এই যে যেই প্রতিবাদটা করা হয়েছিল, যেই অন্যায়টা করা হয়েছিল, এর বিরুদ্ধে সে কখনোই প্রতিবাদ করে নাই। তাহলে আমরা কি পাইলাম? পারভেজ হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী, তাই না? কিন্তু অনুপমের মধ্যে এরকম অন্যায়ের বিরুদ্ধে কোনো প্রতিবাদ ছিল না। এখানে তাদের মধ্যে একটা পার্থক্য খুঁজে পাওয়া যায়, তাই না? এখন তারপরে আরো যদি আমরা পার্থক্য খুঁজি, যেখানে হচ্ছে মনোবল ছিল, পারভেজের মনোবল ভরপুর, কিন্তু অনুপমের মনোবল ছিল না। অনুপমের মনোবল ছিল দুর্বল চিত্তের, তাই না? আমরা এখানেও পার্থক্য খুঁজে পাই। এখানে তার চেয়েও বড় কথা হচ্ছে, এখানে তার যে মেয়েদের প্রতি সম্মান দেয়া, পারভেজের ছিল মেয়েদের প্রতি সম্মান দেওয়ার ইচ্ছা ছিল, তাই না? সে মেয়েদেরকে সম্মান দিছে, যে এটা অপমান করা, যদি মেয়ের বিয়ে না হয় এটা অপমান করা বলছে না সে? আর পাই কিন্তু অনুপম কিন্তু এসব কিছুই বলেনি, বলছে। তাহলে এখানে আমরা তাদের ব্যক্তিত্বের একটা পার্থক্য অবলোকন করতেছি, তাই না? তাহলে আমি সর্বসাকুল্যে লেখার পরে আমি কি বলতে পারি? আমি বলতে পারি অনুপম এবং পারভেজের চরিত্রের মধ্যে যথেষ্ট পার্থক্য অবলোকন করা গিয়েছে, তাই না? এগুলো আমি এজন্য আমি অবশ্যই পারভেজের পক্ষ নিচ্ছি। পারভেজ সঠিক করেছে, অনুপম যে করেছে সেগুলো অবশ্যই সমাজের জন্য সঠিক নয়, তাই না? আমার মন্তব্য দিয়ে আমি শেষ করে ফেলবো প্রশ্ন। এইভাবে লিখলেই তুমি কত পেয়ে যাবা? 3 তো দিবে না, 3 দিয়ে খুব টাফ। 2 পাবা, 2 পাবা, 2 2.5 পেয়ে যাবা, তাই না? পরবর্তী ঘ নম্বর প্রশ্ন কি বলছে? ঘ কি বলছে? অনুপমের মামা ও হারুনের মতো মানুষের কারণে আজও কল্যাণী এবং প্রাথমিক অপমানের শিকার হয়। অন্তঃকরণী যথাযথ নিরূপণ। বলছে অনুপমের মামা। অনুপমের মামা কে ছিল? মানে অর্থলোভী, তাই না? স্বার্থবাদী, অর্থলোভী, কূপমণ্ডুক। আর এখানে হারুন মিয়া, সেও অর্থলোভী, তাই না? বসো। এখন এখানে বলছে যে এই সব মানুষের জন্য সমাজের কি হয়? সমাজ ক্ষতিগ্রস্ত হয়। তোমার ব্যাখ্যা করো, তোমার মন্তব্য ব্যাখ্যা করো, তোমার মনোভাব ব্যাখ্যা করো, তাই না? তো এটা তুমি কিভাবে ব্যাখ্যা করবা? কিভাবে ব্যাখ্যা করবা যে এসব মানুষের জন্য সমাজ ক্ষতিগ্রস্ত হয়? কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে? কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলতে পারছো না? এখানে দেখো, তার টাকা পূরণ করার জন্য কন্যার বাবা কি করতেছে? গরুটাকে কি করতেছে? বিক্রি করতেছে বা বন্ধক রাখতেছে, আর যাই হোক। আর ওখানে শম্ভুনাথ সেন কি করছিল? তার সম্পূর্ণ সম্পত্তি যেগুলো জমানো ছিল সেগুলো নিয়ে আসছিল, তাই না? তো এখানে যে অন্যায়ের বিরুদ্ধে যেটা হচ্ছে গরিব, এখানে কিন্তু অনুপম আগে বলতেছিল আমার মামা এরকমই, যে সে সব জায়গায় জিততে চায়, এতে কেউ মরে মরুক বাঁচে বাঁচুক তার কোনো আসে যায় না, তাই না? তো এই যে এগুলো করলে কি হবে? এই কথা বলো না। এগুলো করলে সমাজটা 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। অন্যায় দিন দিন বৃদ্ধি পাবে। আর অন্যায় বৃদ্ধি পেলে কি হবে? সমাজের কি উপকার হবে না অপকার হবে? সমাজের ক্ষতি হবে, তাই না? তাহলে তুমি এখানে পেয়ে গেলা যে এসব করলে সমাজের ক্ষতি হবে, অতএব এসব থেকে আমাদের বিরত থাকা উচিত এবং এসব কাজ যারা করে তাদেরকে প্রতিহত করা উচিত, তাই না? বাল্য বিবাহ প্রতিহত করা উচিত, তারপরে যৌতুক প্রথা প্রতিহত করা উচিত, এবং কন্যার পিতা, মানে কন্যার পিতা না, বরের পিতার যে লোভের লালসার ইচ্ছা আছে সেটা প্রতিহত করা উচিত। এগুলো সমাজে অন্যায় সৃষ্টি করে, এগুলো সমাজে দুর্নীতি সৃষ্টি করে, এসব সমাজে খারাপ কি সৃষ্টি করে। অতএব আমার মন্তব্য এটা, এগুলো সমাজকে নষ্ট করে, তাই না? এভাবে তুমি তোমার মন্তব্য দিয়ে দিবা, তাহলে তুমি এখানে 4-এর মধ্যে 3 4 পেয়ে যাবা, তাই না? এই কি এত গল্প কিসের? করো না, একটা অক্ষর খালি গল্প করো কেন? তাহলে আমরা কি অনুপম, আজকে যে আমাদের বিলাসী গল্প আমি আজকে শেষ করে দিতে চাচ্ছিলাম, শেষ করে দিব। যদি শেষ করলাম, মনে করো তোমাদের এই জি এর সাথে আমিও জি মিলাইলাম, আমিও শেষ করে দিলাম, তাহলে আউদো কি শেষ হয়েছে? সাঙ্গ করি মনে হইবে শেষ হয়ে হইল না শেষ। হ্যাঁ, আসলেই শেষ হইল না। যারা আমরা একটু পড়ছি হয়তো দেখা গেছে
10% আমাদের মাথায় ঢুকছে, বাকি 90% আমাদের এখনো অনেক দূরে। এখন আমার কি করতে হবে? আমার এই যে সিলেবাস কমপ্লিট করার জন্য আমার কিন্তু দ্রুত সামনের দিকে যাইতে হবে। ধরো আমি সামনে গেলাম, আমি আমার সিলেবাস কমপ্লিট করেই দিলাম, আমার লাভ কি হইলো? আমার স্টুডেন্ট তো যেখানে সেখানেই পড়ে থাকলো, উন্নয়ন হইল? আমার দরকার ছিল আমার স্টুডেন্ট যাতে এগুলো বুঝতে পারে। আমি প্রথমেই বলছিলাম আমাদের কোয়ান্টিটির দরকার নাই, আমাদের পরিমাণ দরকার নাই, আমাদের দরকার কোয়ালিটি, তাই না? কোয়ালিটি লাগবে, কোয়ালিটি ছাড়া হবে না। আর এই কোয়ালিটিটা গেইন করতে হলে আমাদের কি করতে হবে? পড়ালেখা করতে হবে, বইয়ের সাথে একটু সময় দিতে হবে। খালি বসে থাকলে হবে? তোমার নাম কি? বিকরণ নিসা নুন নাকি কি জানি? হ্যাঁ, ও শাহিনুর, বিকরণ নিসা নুন না, আমি আছি বিকরণ নিসা নুন। যাই হোক, আমাদের পড়ালেখা এই যে এইটা স্থমিত এইভাবে থাকলে হবে না। আমি খুবই হতাশ, তোমাদের পারফরমেন্সে আমি খুবই হতাশ। আমি এই পারফরমেন্স আশা করিনি। আমি বলছিলাম যেটা পড়া দিব তোমরা পড়ে আসবা, কিন্তু তোমরা আমার আশার কিঞ্চিত সামান্য পরিমাণও পূরণ করতে পারোনি। এই দায় কার? এই দায় কার? দায়ও নিচ্ছ, কাজও করতেছ না, লাভ কি? দায় যদি নিতে হয় তাহলে ভালো হইতে হবে, তাই না? কাজ করতে হবে। তাহলে কালকে আমরা কি পড়া দিব? বিলাসী চলেই যাব এইসব থেকে, কল্যাণী থেকে, হ্যাঁ চলেই যাব অপরিচিত থেকে, বুঝে রাখো। কিন্তু আমার মনে হয় তোমাদের এখনো অপরিচিতা শেষ হয়নি। পরীক্ষা তো চলে আসবে, ঠিক আছে না? যাই হোক, আমরা একটু রিভাইজ করি আমাদের অপরিচিতা, তাই না? আমরা অপরিচিতার এখানে মেইন ক্যারেক্টার কে আছে? মেইন ক্যারেক্টার কল্যাণী আর অনুপম, তাই না? এইখানে ফ্যাক্ট কি আছে? ফ্যাক্ট যৌতুক, তারপরে অর্থলোভী, স্বার্থপরতা, তাই না? অশিক্ষিতা, অশিক্ষের প্রভাব, মানে যেটা হচ্ছে তার বাবা এবং মা দুইজনে অশিক্ষিত, তাই না? মানে যার মামা এবং মা, এই অশিক্ষিত এবং শিক্ষিতর একটা পার্থক্য, তাই না? এইগুলোই ছিল এই গল্পের মেইন টপিক। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কত সালে? 1831। কত? 61। আর বাংলা কত? 1268, 25শে বৈশাখ। আর মৃত্যু 7ই আগস্ট। এবং বাংলা কত? আরেক বই দেখে তো শিশু শ্রেণীর লোক পাবে। 1348, 22শে শ্রাবণ, তাই না? এখন রবীন্দ্রনাথের প্রথম গল্প প্রকাশিত গল্প কোনটা? ভিখারিণী। আর শেষ গল্প? হ্যাঁ, মুসলমানের গল্প। এবং আমি যদি বলি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম সার্থক ছোট গল্পের নাম কি? ঘাটের কথা নাকি? এই গল্প মানে অপরিচিতা গল্প প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? সবুজ পত্র। প্রমোদ চৌধুরীর সবুজ পত্রে প্রথম প্রকাশিত হয় কত সালে? 1914 সালে, তাই না? এগুলো তোমাকে মনে রাখতে হবে। যদি মনে না রাখো, দেখো তোমার 30টা নৈর্বৃত্তিক আসবে, তাই না? 30টা নৈর্বৃত্তিক যখন থাকবে তোমাদের 24টা আছে, প্রত্যেকটা কোথার থেকে কখন একটা, মানে প্রত্যেকটার থেকে 12টা করে, মানে তোমার পদ্য থেকে 12টা থাকবে, গদ্য থেকে 12টা থাকবে। এই 12টা তোমার এমনি আছে, 12টা আছে না? প্রত্যেকটার থেকে মানে একটা নৈর্বৃত্তিক থাকার কথা, একটা নৈর্বৃত্তিক থাকার কথা প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা কবিতা থেকে। তাহলে এটা কখন কোনটার থেকে আসবে তুমি কি বলতে পারবা? এখন যদি বলি এইখানে কল্যাণী যে শাড়ি পরেছিল সেই শাড়ির রং কেমন ছিল? লাল শাড়ি, তাই না? লাল শাড়ি বলতে হবে। আর ইয়াররিং কি পরীক্ষা করতে দিয়েছিল?
শেখরাকে কি পরীক্ষা করতে দিয়েছিল শম্ভুনাথ সেন? এয়ার রিং। এগুলো মনে না রাখলে তুমি কিন্তু নৈবিত্তিকে অংশগ্রহণ করতে পারবে না। তার চেয়েও বড় কথা, নৈবিত্তিকে যদি তুমি ভালো মার্কস না পাও, তুমি বাংলায় ভালো মার্কস তুলতে পারবে না। তোমাকে 30-এর মধ্যে কমসে কম 25-26 পাওয়াই লাগবে। তাহলে তোমার পড়ালেখাটা তোমার বেশি পড়া লাগবে না, শুধু গল্পগুলো তোমার কি করতে হবে, 2-3 বার পড়তে হবে। গল্পগুলো 2-3 বার পড়তে হবে। একবার পড়ছো, শেষ করছো? একবার পড়ে কে গল্পটা শেষ করছো? একবার পড়ে গল্পটা কে শেষ করছো? 2 জন। আর তোমরা? তাহলে 2 জন শুধু একবার পড়ে গল্পটা শেষ করছো। তুমিও পড়ছো, ভেরি গুড। কিন্তু ভেরি গুড বলা যাইতো না, আরো দেখা যাবে তোমাদেরকে 2 থেকে 3 বার গল্পটা পড়তে হবে। তারপরে পুরো গল্পের কাহিনীটা তোমার মাথার মধ্যে সেট আপ হবে। তার আগে প্রথমবার তুমি দেখবা, প্রথম ছবি যদি দেখো, প্রথম ছবি দেখলে তোমার মাথার মধ্যে সেট আপ হয় না। তারপর দ্বিতীয়বার যখন দেখো সূক্ষ্ম অনেক পার্থক্যগুলো তোমার মাথার মধ্যে সেট আপ হচ্ছে, তুমি বুঝতে পারতেছো। এজন্য তোমাকে 2 থেকে 3 বার যখন গল্পটা পড়বা, তোমার বই মানে প্রশ্ন মুখস্থ করা লাগবে না। কি আয়শাকে ব্রেকফাস্ট না লাঞ্চ? এটা যাই হোক, এখন ব্যাপার হচ্ছে কি, আমার এই কথাগুলো বলার এত কি, এটা প্রোটিন তোমার কাছে আছেই। এত কথা বলার কারণ কি বলতো? তোমরা একটু পড়ালেখার প্রতি আকৃষ্ট হও। দেখো 1 মাস অন্তত আমার কথা শুনে 1 মাস অন্তত আকৃষ্ট হও। তারপর ভালো না লাগলে আমাকে বলো, স্যার আমার পড়ালেখা করতে ভালো লাগে না। 1 মাস অন্তত মনোযোগ দিয়ে একটু পড়ো। আমরা যা দিচ্ছি সেটা পড়ো। তারপরে যদি ভালো না লাগে তাহলে আমি তোমাদেরকে আর পড়া দিব না। একটু মনোযোগ দিয়ে পড়ো, তারপর আমি তোমাদেরকে পড়াই দিব না। যাও, খালি আলাপ করবো চলে যাবো, আলাপ করবো চলে যাবো। ভালো না লাগলে, ভালো লাগে না বেকার পরে কি করবো? ভালো লাগাইতে হবে তো, নাকি? জোর করে কি আগানো যাবে? আমার ভালো লাগতে হবে, ভালো লাগলেই পড়ালেখা যাবে। তবে এখানে দেখো, কলেজে এখানে তোমরা বিভিন্ন মানুষ বিভিন্ন বাসা থেকে আসছো, তাই না? সবাই কিন্তু একটা মনে রাখবা, সবাই কিন্তু এখানে পড়ালেখা করতে আসবে না, তাই না? আমি যারা পড়ালেখা করতে আসবো না, আমি তাদেরকে রিকোয়েস্ট করব, যারা পড়ালেখা করতে আসছে তাদেরকে যেন বিঘ্নিত করা না হয়। তাদেরকে পড়ালেখার জন্য উৎসাহ দেওয়া এবং তাদেরকে সময় নষ্ট যাতে না হয় এমন কোনো কাজ করবা। আমি চাই না তুমি পড়তে আসো নাই, কিন্তু আরেকজন কিন্তু পড়তে আসছে, তাই না? সেটা তোমার প্রিয় বন্ধু হোক, প্রিয় বান্ধবী হোক, যে হোক, তাকে পড়ালেখায় তোমার উৎসাহিত করতে হবে। কয়টা বাজে? 18, আর 2 মিনিট। আমার কে কে শেয়ার করছিলা কালকে যে বলছিলাম? ক্লাস কে শেয়ার করছিলা? কেউ করো নাই, খালি মেহেদি করছো। কেন করো নাই? আমাদের এই যে ক্লাসগুলো আমরা কিন্তু কি করি? রেকর্ড করি। তোমরা যে আবালের মতন কথা বলবে না, সে আবালের কথাগুলো এখানে রেকর্ড থাকবে। এই জন্য তোমাদেরকে কথা বললে স্মার্টলি কথা বলতে হবে। স্মার্টলি কথা বললে স্মার্টলি এখানে রেকর্ড থাকবে। যখন তুমি রেকর্ডটা শুনবা তখন তোমার ভালো লাগবে, তাই না? এখন যদি তোমাকে বললাম না, আমি আবার এখানে একটা কাজ করি, তোমাদের যেগুলো মানুষ প্রশ্ন করতে পারে সেগুলো কিন্তু আমি একটু বাদ দিয়ে দেই। কারণ আমার স্টুডেন্টের অপমান হলে কি আমার ভালো লাগবে? আমার লাগবে না। আমার স্টুডেন্টকে যখন সবাই গৌরব করে কথা বলবো যে এটা ধনাগতার স্টুডেন্ট, ভালো পারে, আমি তখন দেখবা এমনি ভিতর থেকে একটা হাসি চলে আসবে, তাই না? মন থেকে এমনি একটা ভাব চলে আসবে যে আমার স্টুডেন্ট। এটা তো তোমরা পারোই না করতে। সমস্যা তো এখানে, তোমরা তো এটা পারোই না। যাই হোক, শেয়ার যাদেরকে বলতে, সবাইকে শেয়ার করবা ক্লাসগুলো, যে বলে দিবা আমাদের ক্লাস এভাবে নেওয়া হয়। আমি বললাম তো, চ্যালেঞ্জ করে বললাম তোমাদের অত্র এইখানে যেই কটা কলেজ আছে সেই কলেজে কোথাও এরকম ক্লাস নেওয়া হয় না, কোথাও এরকম ক্লাস নেওয়া হয় না। এই জন্য বললাম এগুলো শেয়ার করবা এবং দেখাই দিবা যে আমাদের ধনাগদায় কিভাবে ক্লাস নেওয়া হয়, ক্লাসগুলো কতটা তথ্যবহুল থাকে, কতটা উন্নত ক্লাস থাকে। ঠিক আছে? এগুলো তোমাদের সবাইকে জানাই দেওয়া উচিত। ঠিক আছে? ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, আর পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করবা, আর নিজের যত্ন নিজেই নিবা। ধন্যবাদ, ভালো থাকো।